ক্লাস 10 চলতরিতের আজকের আশা করি শেষ ক্লাস হবে, মানে এই টপিকটার উপরে আজকের শেষ ক্লাস। অনেকগুলোই ক্লাস হওয়ার যথাযথ কারণও আছে, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, অনেকটা নাম্বার, 12টা নাম্বার, মানে অনেকটাই নাম্বার তোমাদের এখান থেকে আসবে। সুতরাং চ্যাপ্টারটার গুরুত্বর দিক দিয়ে দেখলেও অনেকটা বেশি, আর সময়ের দিক দিয়ে দেখতে গেলেও অনেকটা সময় লাগবে। চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিট, টপিক, ইউনিট, সাব ইউনিটে ভাগ করে ক্লাস করানোর। কিছু কিছু টপিক ইচ্ছাকৃতই বাদ দেওয়া আছে, যেগুলো চেষ্টা করব তোমাদের ডিরেক্ট ক্লাসে পড়ানোর। আজকের কথা না বাড়িয়ে আজকের যে টপিকটা দেখতে পাচ্ছ, তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইংলিশে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। এই তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কে 1831 সালে মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম ধারণা দেন। তার নাম থেকেই এই তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত যে সূত্র, সেটা আমরা ফ্যারাডে সূত্র নামেই জানি। এবং সেই দুটো সূত্রই বলতে গেলে আজকের ক্লাসের সবচেয়ে আলোচ্য বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ফ্যারাডের সূত্রটাই আজকের হবে। টোটাল টপিকটার নাম কি? তড়িৎ চুম্বকীয় আবেশ। 1831 খ্রিস্টাব্দে মাইকেল ফ্যারাডে এই বিষয়ে পরীক্ষা চালান এবং তার নাম অনুযায়ী অথবা তার দেওয়া দুটো সূত্র, ফ্যারাডের সূত্র নামে পরিচিত, সেই দুটো সূত্র নিয়ে আজকের ক্লাস। স্বাভাবিকভাবে প্রতিদিনের ক্লাসের মতো আজকের ক্লাস শুরু করার আগে এই চ্যাপ্টার বা এই ইউনিটটার ঠিক ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো, অর্থাৎ এটা পড়াতে গিয়ে আমার যে যে জিনিসগুলো লাগবে, তোমাদের প্রশ্ন করার জায়গাগুলো আমি আগের থেকে একটু ক্লিয়ার করে রাখি। ক্লিয়ার করার জন্য সবার প্রথমে তোমরা একটু কল্পনা করবে যে আমি একটা বার ম্যাগনেট অর্থাৎ দণ্ড চুম্বক নিলাম, বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক নিলাম। এই বার ম্যাগনেটটা ঠিক তোমাদের পড়ার টেবিলের উপরে মনে করো রেখে দিয়েছে। রেখে দিয়ে কল্পনা করো, রেখে দিয়ে আর রাখার সময় তলায় একটা বড় সাদা আর্ট পেপার দিয়েছে। সাদা আর্ট পেপার দিয়ে নিলে তাহলে কি সিস্টেমটা দাঁড়ালো? তলায় সাদা আর্ট পেপার বা তোমাদের খাতার মিডিল পেজ থেকে তুলে ওরকম একটা পেজ, বাংলা কথা একটা বড় পেজ দিতে হবে সাদা, তার উপরে সাদা 4টে পেজের 4 কোণায় 4টে পিন মেরে আটকে দিলে যাতে উড়ে না যায়। কল্পনা করতে বলছি, ভাবো, পারলে বাড়িতে একটু ট্রাই করো। দিয়ে তারপর ঠিক মিডিলটায় বার ম্যাগনেট দিয়ে দিলে, তাহলে এরকম চারিদিকে একটা পেজের মাঝখানে বার ম্যাগনেট, 4 কোণায় 4টে পিন দিয়ে দিলে। দিয়ে তোমরা 11 অথবা 12 এই ধরনের প্র্যাকটিক্যাল আছে, এখন তোমাদের একটু শুনে রাখতে হবে যে চুম্বক শলাকা যেরকম আমরা দেখেছিলাম, ঠিক ওই চুম্বক শলাকার মতো এরকম ছোট ছোট চুম্বক পাওয়া যায়, যেগুলি বাজারে গিয়ে দেখবে, বাজারে যেমন মেলার সময় আংটি বিক্রি করার জন্য ছোট ছোট দেখবে বাক্স আছে, যার মধ্যে তুলো থাকে, তুলোর মধ্যে আংটিটা গোজা থাকে, এরকম ছোট ছোট স্টিলের মানে এরকম বাক্স থাকে। ঠিক এরকম বাক্সের মধ্যে একটা ম্যাগনেট থাকবে, যার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আছে। তাহলে বাংলা কথায় আমি একটা ছোট্ট ম্যাগনেট নিলাম, নিয়ে তার উত্তর মেরুটা এই জায়গাটায় যখন রাখবো, তখন তার উত্তর মেরু এই দিকে আর দক্ষিণ মেরু এই দিকে। এই পয়েন্টে রাখলাম, তারপরে এই পয়েন্টে আনবো, দেখবো দক্ষিণ মেরুটা এইভাবে ঘুরে গিয়েছে। তারপরে এই বিন্দুতে আনবো, দক্ষিণ মেরুটা এইভাবে ঘুরে গিয়ে, তারপরে এই বিন্দুতে আনবো, দক্ষিণ মেরুটা এইভাবে ঘুরে গিয়ে, তারপরে এই বিন্দুতে আনবো, দক্ষিণ মেরুটা এইভাবে ঘুরে গিয়েছে, এই বিন্দুতে আনবো, দক্ষিণ মেরুটা এইভাবে ঘুরে গিয়েছে। সিমিলারলি একই কাজ, এই চুম্বকটাকে তুলে নিচে আনবো, দেখব ঠিক একইভাবে চুম্বকের উত্তর মেরুটা এইভাবে তার ডিরেকশান বদলাচ্ছে, এইভাবে তার ডিরেকশান বদলাচ্ছে। এরকম যদি আমি বদলাবো, এবার যেখানে যেখানে চুম্বক রাখবো সেই সব জায়গাগুলো একটা করে পয়েন্ট দিয়ে নিলাম, পয়েন্ট একটা করে পয়েন্ট দিলাম, পেন্সিলের সাহায্যে একটা করে পয়েন্ট দিলাম। দিয়ে এরকম আমি অসংখ্য না, অন্তপক্ষে 4-5টা আমি পরীক্ষার জন্য করলাম। করার পর এই দাগগুলো যদি আমি জুড়ে দিই, এই দাগগুলো যদি আমি এরকমভাবে জুড়ে দিই, তাহলে যে লাইনটা পাবো সেই লাইনকে বলা হয় চুম্বক বলরেখা। কি বলা হয়? চুম্বক বলরেখা। এখন প্রশ্ন হলো যে চুম্বক বলরেখার বাস্তবিক কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র আমাদের প্রয়োজন স্বার্থে এটাকে কল্পনা করে নেওয়া হয়েছে। তাহলে এখানে যে পথে চুম্বকটার গতি হলো সেই পথটাকে মনে মনে চুম্বক বলরেখার ডিরেকশান ভাবো, অর্থাৎ এইগুলোকে চুম্বক বলরেখা বলা হবে। তাহলে কোনো চুম্বকের
চারিদিকে এরকমভাবে চুম্বক বলরেখার অস্তিত্ব থাকে, চুম্বকের চারিদিকে এরকমভাবে চুম্বক বলরেখার অস্তিত্ব থাকে, যদিও সেটা কল্পনার বিষয়। তাহলে আমরা এখান থেকে মোটামুটিভাবে বুঝলাম চুম্বক বলরেখাটা কি। এর পরে হতে হবে যে চুম্বক বলরেখার দিকটা এইভাবে থাকে এবং এই চুম্বক বলরেখার কল্পনা করার পিছনে একটাই উদ্দেশ্য, এই বলরেখার থেকে যদি আমি ট্যানজেন্ট অর্থাৎ স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শকের অভিমুখে কি থাকবে, চুম্বক ক্ষেত্রের দিকটা থাকবে। তাহলে চুম্বক বলরেখার গুরুত্বটা বোঝা গিয়েছে। চুম্বক বলরেখার উদ্দেশ্যটাই হলো চুম্বক বলরেখায় যদি আমি স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্টের অভিমুখে চুম্বক ক্ষেত্রের দিক থাকবে। তাহলে চুম্বক বলরেখা কল্পনা করার উদ্দেশ্যই হলো চুম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করা। এটা হয়ে গেল চুম্বক বলরেখা। তাহলে একটু কল্পনা করো, এই চুম্বকটাকে আমি ধরে এই জায়গাটায় সরিয়ে যদি আনি তাহলে সঙ্গে সঙ্গে চুম্বক বলরেখাগুলোও সরে সরে আসবে। আর একটু দূরে নিয়ে গেলাম, সেখানেও যদি নিয়ে যাই তাহলে চুম্বক বলরেখাগুলো সেই জায়গাটায় সরে যাবে। তাহলে চুম্বককে যত আমি এক জায়গার থেকে আর এক জায়গায় নিয়ে যাব তাহলে তার সঙ্গে চুম্বক বলরেখাটাও স্থানান্তরিত হবে, চুম্বক বলরেখাটাও তার সঙ্গে সরে সরে যাবে। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এবার আজকের টপিক যেটা চলে আসবে তড়িৎ চুম্বকীয় আবেশ। সেই আবেশটা পড়ানোর আগে আমি একটু কিছু জিনিস এঁকে নিই। দেখ, প্রথমে আমি একটা তার নেব, তারটাকে এইভাবে আমি তারের দুই প্রান্ত এইভাবে আমি একটা গ্যালভানোমিটার, যেটাকে জি দিয়ে চিহ্নিত করা হয়, সেই গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করে দেবো। এবার প্রশ্ন হতে পারে গ্যালভানোমিটারকে কেন যুক্ত করা হলো, গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়। তড়িৎ যে এই তারটার মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, কতটা তড়িৎ যাচ্ছে সেটা পরিমাপ করার জন্য আমাদের গ্যালভানোমিটার লাগে। মাথায় ঢুকলো? তাহলে গ্যালভানোমিটার এই সার্কিটটায় লাগানোর উদ্দেশ্যই হলো এই সার্কিটটার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট ফ্লো অর্থাৎ তড়িৎ যাচ্ছে কি জানার জন্য। তাহলে যদি এই কাঁটাটা জিরোতে থাকে তাহলে বুঝতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে না, অর্থাৎ গ্যালভানোমিটারের রিডিং জিরো, তাহলে সার্কিটে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা নেই। এই কাঁটা যদি বিক্ষিপ্ত হয় তাহলে বুঝতে হবে যে এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। তাহলে অ্যাট দ্য ইনিশিয়াল পয়েন্ট এখানে যখন কাঁটাটা জিরোতে আছে তখন বুঝতে হবে সার্কিটে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা নেই। না থাকাটাই স্বাভাবিক, কারণ সার্কিটের দিকে তাকিয়ে দেখো কোনো ব্যাটারি নেই, কোনো সোর্স নেই, তাহলে স্বাভাবিকভাবে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? শূন্য হবে। এটা তো বেসিক জিনিস। এরপরে যদি আমি একটা বার ম্যাগনেটকে একটা বার ম্যাগনেট এন, আর ধরো এটা এস দিই, এটা এন দিই, এটা কোনো কারণ নেই, এটা এস কেটে কেন এন করলাম, কোনো কারণ নেই। এই বার ম্যাগনেটটাকে যদি এই বদ্ধ কুণ্ডলী, এটাকে বলা হয় বদ্ধ কুণ্ডলী। বদ্ধ কুণ্ডলী মানে কি? এই সার্কিটটার কোনো জায়গায় দেখো কাটাছড়া আছে, কোনো জায়গায় মানে কাটা আছে, সার্কিটটার মধ্যে কোনো জায়গায় কাটা নেই। তাহলে যদি এই ধরনের সার্কিটকে বলা হয় ক্লোজ সার্কিট, বাংলায় বলা হয় বদ্ধ বর্তনী। আর এখানে যেই প্যাঁচানো অংশটা দেখতে পাচ্ছি একে বলা হয় লুপ বলা হয়। আর যদি কোনো কারণে সার্কিটের কোনো জায়গায় তার ছিঁড়ে যায় তখন বলা হবে ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগতে পারে। তাহলে কি করা হলো, যেহেতু চুম্বকটা দূরে আছে তখনও দেখলাম এই সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা নেই, অর্থাৎ গ্যালভানোমিটার সে যেমন জিরোতে থাকার কথা তেমন জিরোতে আছে। এবার এই চুম্বকটা এর কাছে নিয়ে আসলাম। যখনই চুম্বকটা এর কাছে চলে আসবে তখন চুম্বক আসার সাথে সাথে এই যে চুম্বক বলরেখাগুলোর সঙ্গে থাকে, অর্থাৎ এন থেকে এস এইভাবে যে চুম্বক বলরেখাগুলো আছে সেই বলরেখাগুলোও এর মধ্যে ইনক্লুড হবে, এর মধ্যে সেই বলরেখাগুলো প্রবেশ করবে। যেই চুম্বকটাকে কাছে নিয়ে আসবো তাহলে ধরো এটাকে একটু এন করি আর এটাকে এস করি, তাহলে একটু বোঝাতে সুবিধা হয়। এটা এস আর এটা এন করি, তাহলে এন থেকে এস এই বলরেখাগুলো এইভাবে বর্ধবর্তনীতে, যেটা লুপের কথা বলেছিলাম, এই লুপের মধ্যে প্রবেশ করছে। কারণ চুম্বক আসা মানে তার সঙ্গে চুম্বক বলরেখা আসবে, আর চুম্বক বলরেখাটা কার মধ্যে প্রবেশ করে গেল? বদ্ধ লুপে।
এইবারে তুমি এই চুম্বকটা যেই কাছে আনলে, কাছে এনে সাথে সাথে এবার দূরে নিয়ে আসলে, যেই দূরে চলে আসলো, যেই দূরে চলে আসলো, যেই দূরে চলে আসলো, যেই দূরে চলে আসলো, দেখো বলরেখাগুলো একটাও আর এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে নেই। আবার এই চুম্বকটাকে এখান থেকে এখানে আনো, তাহলে বলরেখার মধ্যে আবার চুম্বক, কুণ্ডলীর মধ্যে আবার চুম্বক বলরেখা ঢুকবে। তাহলে কি করতে হবে, এই জায়গাটায় যখন রাখছো বর্তনীর মধ্যে কোনো বলরেখা নেই, যখন এখানে আসছো তখন বর্তনীর মধ্যে অনেকগুলি বলরেখা প্রবেশ করছে, আবার দূরে সরিয়ে আনছো তখন বলরেখা নেই, আবার কাছে আনছো বলরেখা প্রবেশ করছে। এরকম তুমি যদি এই বার ম্যাগনেটটাকে কাছে দূরে এরকম করতে থাকো, তাহলে এই বদ্ধ বর্তনী বা এই লুপটার মধ্যে চুম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন হবে। কখনো এর বদ্ধ বর্তনীটার মধ্যে বা লুপটার মধ্যে কখনো চুম্বক বলরেখা 20টা হবে। কীরকমভাবে, এরকম হয়তো গুনলে 1টা 2টো 3টে 4টে, এরকম 20টার কথা বলছি। যেই দূরে সরিয়ে আনলে 20টার পরিবর্তে 5টা হয়ে গেল, আবার কাছে নিয়ে গেলে 30টা হয়ে গেল, আবার দূরে আনলে 15টা হলো। এইভাবে যদি বার ম্যাগনেটটা তোমার এই লুপের একবার কাছে একবার দূরে, একবার কাছে একবার দূরে করতে থাকো, তাহলে এই বর্তনীতে এই যে বদ্ধ বর্তনীর যে গ্যালভানোমিটারটা দেওয়া ছিল, এই গ্যালভানোমিটারটার বিক্ষেপণ শুরু হয়ে যাবে। গ্যালভানোমিটারের কাজ কি, এই বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কি বলে দেওয়ার, অথচ সার্কিটে কোনো সোর্স নেই, কোনো ব্যাটারি দেওয়া নেই, তাহলে সার্কিটে তড়িৎ প্রবাহ শুরু হলো কেন? তড়িৎ প্রবাহের শুরুর কারণটাই হলো এই বার ম্যাগনেটটার কাছে আসা আর দূরে যাওয়া, কাছে আসা আর দূরে যাওয়া। বার ম্যাগনেট একবার কাছে আসলে বেশি তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে, তড়িৎচুম্বকীয় বলরেখার মধ্যে প্রবেশ করছে, আবার দূরে নিয়ে গেলে বলরেখার সংখ্যা কমে যাচ্ছে। এইটাই বিজ্ঞানী ফ্যারাডে প্রথম বললেন যে কোনো বদ্ধ বর্তনীতে যদি চুম্বক বলরেখার সংখ্যা, এই চুম্বক বলরেখা সংখ্যা তোমাদের বইয়ে হয়তো পাবে চুম্বক প্রবাহের সংখ্যা, একই জিনিস, চুম্বক বলরেখার সংখ্যা বা চুম্বক প্রবাহের পরিমাণ কম বেশি হয়, তাহলে এই বর্তনীতে তড়িৎচালক বলের আবিষ্কার হবে। সেই তড়িৎচালক বলের জন্য এই বর্তনীতে তড়িৎ প্রবাহ পাবে। মাথায় ঢুকলো? এইটাই হয়ে গেল ফ্যারাডের ফার্স্ট ল। সেকেন্ডটা কি বলছে, এই বলরেখার সংখ্যাটা যত বেশি, পরিবর্তনটা যত বেশি হবে, বলরেখার সংখ্যার পরিবর্তন যত বেশি হবে, তত তড়িৎচালক বলের আবিষ্টের মানটা তত বেশি হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান তত বেশি হবে। তাহলে এই দুটো সূত্রই হয়ে গেল বিজ্ঞানী ফ্যারাডের দুটো সূত্র। আমি সূত্রটা একবার বই থেকে জাস্ট রিডিং পড়ে দিচ্ছি, যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়। আমি একটা যে কোনো পাবলিকেশনের বই থেকে পড়ছি, কোনো জায়গায় যে অসুবিধা হয়, কারণ অনেক শব্দ থাকে যেগুলো হয়তো মানে তোমরা বুঝতে পারবে না। সেখানে কি বলছে, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে, কুণ্ডলী মানে কার কথা বলছে, এটার মধ্য দিয়ে কি বলছে না, অতিক্রান্ত চুম্বক প্রবাহ। চুম্বক প্রবাহ মানে এর কথাটা ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয় ইংলিশে, বা ম্যাগনেটিক ফ্লো বলা হয়, ম্যাগনেটিক ফ্লো বলা হয়। পরিবর্তন হলে, চুম্বক প্রবাহের পরিবর্তন হলে, মানে কখনো চুম্বক প্রবাহ 20 হবে, কখন চুম্বক প্রবাহ 10 হবে, পরিবর্তন হতে হবে। তুমি যে চুম্বকটাকে এক জায়গায় স্থির করিয়ে রাখো, তখনও যদি বর্তনীতে 20টা বলরেখা থাকে, চুম্বক যদি স্থির থাকে, তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ 0 হবে। চুম্বক বলরেখার সংখ্যাটা কম বেশি করতে হবে। তাই বলছে চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে, এই কুণ্ডলীতে কী হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে। আবিষ্ট কেন বলা হচ্ছে, কারণ এই চুম্বকটাকে তুমি যদি দূরে সরিয়ে আনো, আবার বর্তনীতে যেমন শূন্য তড়িৎ প্রবাহ ছিল, যেমন শূন্য বিভব প্রভেদ ছিল, তেমন হয়ে যাবে। ওই জন্য বলা হয় আবিষ্ট হবে। তারপরে কি বলছে, আবিষ্ট হবে। এবং যতক্ষণ এই প্রবাহ পরিবর্তন ঘটবে, অর্থাৎ চুম্বকটাকে যতক্ষণ তুমি কাছে বাইরে করতে থাকবে, প্রবাহ ঘটবে, ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে। এই চুম্বকটাকে কাছে আর দূরে তোমার করতে হবে। তুমি যদি যে কোনো একটা পার্টিকুলার প্লেসে এনে তুমি যদি স্থির করে দাও, তাহলে এর মধ্যে আর কিন্তু তড়িৎ প্রবাহ পাবে না। অর্থাৎ তোমার চুম্বকটাকে কাছে আর বাইরে করতে হবে। তাহলে ফ্যারাডের ফার্স্ট লর সারমর্ম যদি আমি বলতে থাকি, তাহলে কী হবে, একটা বার ম্যাগনেটকে যদি কোনো বদ্ধ বর্তনীর কাছে
নিয়ে আসবো একবার, দূরে নিয়ে যাব একবার, অর্থাৎ বদ্ধ বর্তনীতে চুম্বক প্রবাহের যদি পরিবর্তন করতে পারি তাহলে এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং যতক্ষণ এই প্রবাহর পরিবর্তনটা হবে ততক্ষণ শুধুমাত্র এর মধ্যে তড়িৎ প্রবাহ পাবো। এটা ফ্যারাডের ফার্স্ট সূত্রের মোটামুটিভাবে ব্যাখ্যা। দ্বিতীয় কি বলছে, কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্যে অতিক্রান্ত প্রবাহের পরিবর্তন হারের সমানুপাতিক। আমি এর আগেও একবার বলে দিয়েছি যে যত বেশি এর মধ্যে পরিবর্তনটা ভ্যারিয়েশন হবে, যত পরিবর্তনটা ভ্যারিয়েশন হবে তত বেশি তড়িৎ প্রবাহ পাবো। অর্থাৎ এই পরিবর্তনটা চুম্বক বলরেখার আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে অতিক্রান্ত চুম্বক প্রবাহ হারের সাথে সমানুপাতিক। অর্থাৎ এই কুণ্ডলীর মধ্যে তুমি যত বেশি ভ্যারিয়েশন করতে পারবে, কখনো 100টা বলরেখা, কখনো 80টা বলরেখা, কখনো 70টা বলরেখা, কখনো 150টা বলরেখা, এই ভ্যারিয়েশন তুমি যত বেশি করতে পারবে তত বেশি তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়ে হবে। তাহলে ফ্যারাডের ফার্স্ট সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র হয়ে গেল। এর পরবর্তী আমরা যাব একটা নতুন জায়গা, যেটা আপাতত আজকের ক্লাসের শেষ অংশ। তাহলে এইটুকুর থেকে তোমার কোশ্চেন যেটা আসতে পারে, তড়িৎ চুম্বকীয় আবেশ কি? এক, ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্র অর্থাৎ ফ্যারাডের সূত্র দুটো বিবৃত করো। এই যতটুকু পড়ালাম তার মধ্যে এই দুটো কোশ্চেন আসতে পারে। এরপরে আমরা পড়ব এসি এবং ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিভ কারেন্ট। দেখো ডাইরেক্ট কারেন্টটা কি হয়, এটা রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। তাহলে একটা রোধকে বা একটা রোধের দুই মাথাকে যদি একটা ব্যাটারি, কোন ধরনের ব্যাটারি এর আগে অনেকবার বলে দিয়েছি, ডিসি ব্যাটারি কোনগুলো, ঘড়ির ব্যাটারি, ফোনের ব্যাটারি, রিমোটের ব্যাটারি, এই ধরনের ব্যাটারি তোমার যদি একটা রেজিস্ট্যান্স বা রোধ দিয়ে ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয় তাহলে এই সার্কিটটার মধ্য দিয়ে যে প্রবাহটা হবে তার সর্বদাই ডিরেকশান একটাই হবে, তার সর্বদাই একটাই ডিরেকশান হবে। এই ধরনের তড়িৎ প্রবাহকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ একমুখী প্রবাহ। অর্থাৎ কোনো বর্তনীতে যদি এই ধরনের ডিসি সোর্স লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ একটাই হবে, সেই তড়িৎ প্রবাহের অভিমুখ সময় সাপেক্ষে পরিবর্তিত হবে না। এই সার্কিটে যদি ডিসি সোর্স লাগিয়ে দেওয়া হয় তাহলে এই সার্কিটে তড়িৎ প্রবাহের গতির অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তিত হবে না, অর্থাৎ তড়িৎ প্রবাহের গতিমুখ সর্বদা একই অভিমুখে থাকবে। এইবারে যদি আচ্ছা এটাকে যদি আমি লেখচিত্র আকারে দিই তাহলে লেখচিত্রটা কেমন হবে, এরকম হবে। মাথায় ঢুকলো? যার একদিকে থাকবে সময় আর একদিকে থাকবে তড়িৎ প্রবাহ মাত্রা, একদিকে থাকবে সময় আর একদিকে থাকবে তড়িৎ প্রবাহ মাত্রা বা আই, একদিকে থাকবে সময়। দেখো লেখচিত্রটা কেমন হবে, স্ট্রেট লাইন, অর্থাৎ সময় সাপেক্ষে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন হবে না, একই অভিমুখে পরিবর্তিত হবে। এরপরে যেটা আসবে সেটা হবে আমাদের ডিসি মিটে গেল। তাহলে যদি কোনো সার্কিটে বা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের দিক একই থাকে অর্থাৎ সময় সাপেক্ষে যদি তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন না হয় তাহলে সেই পরিবর্তনটাকে বলা হবে ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ। এরপরে পাবো আমি অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তিত কারেন্ট। যদি এরকম আমরা এসি একটা সোর্স যেমন ডাইনামো, জেনারেটর, এই ধরনের সোর্সকে বলা হয় এসি সোর্স। এই একটা সোর্স আমি এখানে লাগিয়ে দিলাম এবং এসি সোর্সকে এইভাবে চিহ্নিত করা হয়, যেমন ডিসি সোর্সকে এইভাবে চিহ্নিত করা হয়, এসি সোর্সকে এইভাবে চিহ্নিত করা হয়। দিয়ে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, তাহলে এই যে তড়িৎ প্রবাহের গতির অভিমুখ এখন দেখতে পাচ্ছি এই অভিমুখে হচ্ছে, কিছু সময় পরে হয়তো না, কিছু সময় পরে আবার এই মুখে হবে। তাহলে প্রথম
হাফে দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ এই দিকে হচ্ছে, পরের হাফে তড়িৎ প্রবাহের অভিমুখ এই দিকে হবে। অর্থাৎ এই বর্তনীতে তড়িৎ প্রবাহের গতির অভিমুখ সময় সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। কি বললাম? এই বর্তনীতে তড়িৎ প্রবাহের গতির অভিমুখ সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। এই ধরনের প্রবাহকে আমরা কি বলি? এসি বা অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তিত কারেন্ট। যদি এটাকে আমি লেখচিত্র আকারে দিই, একদিকে সময় আর একদিকে তড়িৎ প্রবাহ মাত্রা দিই, তাহলে এটাকে দেখতে কেমন হবে? এরকম হবে। তাহলে এটা এসি এর লেখচিত্র, এটা ডিসি এর লেখচিত্র। বোঝা গিয়েছে? তাহলে পরিবর্তী প্রবাহ এটাকে বলা হয়, সমমুখী প্রবাহ বা একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট এটাকে বলা হয়। এসির লেখচিত্র এটা হয়, ডিসির লেখচিত্র এটা হয়। আজকের লাস্ট, তাহলে এখান থেকে প্রশ্ন কি দেবে? এসি কাকে বলে? এসির সোর্স বা উৎসর নাম বলো। এসির লেখচিত্র কেমন হয়? সিমিলারলি ডিসির ক্ষেত্রে কী হবে? ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বা সমমুখী প্রবাহ কাকে বলে? এর লেখচিত্র কেমন হয়? ডিসি উৎসের নাম বল। এইটুকু এই জায়গাটাতে চলে গেল। লাস্ট যেটা আজকের পড়ার মধ্যে যেটা থাকবে যে এসি তড়িৎ প্রবাহ সুবিধা কার থেকে বেশি হবে? ডিসির থেকে। অর্থাৎ ডিসি অপেক্ষা এসির সুবিধা। এই যে ডাইরেক্ট কারেন্টের পরিবর্তে এসির সুবিধা কি? আমাদের বাড়িতে তো এসি চলে, আমাদের বাইরেতে আমরা ডিসি লাগালেও লাগাতে পারতাম, কেন আমরা লাগাইনি? সেটাই এই কোশ্চেনের অ্যান্সার হবে যে ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলি। সুবিধা 1 নম্বর কি? ডিসি তৈরি করতে খরচ অনেক বেশি হয়। ডিসি তৈরি করতে খরচ অনেক বেশি হয়, সেই তুলনায় এসি তৈরি করতে খরচ অনেক কম হয়। তারপরে কি হতে পারে? ডিসিকে বেশি দূর পর্যন্ত আমরা কি করতে পারি না? পাঠাতে পারি না। ডিসি যে জায়গাটা তৈরি হলো সেখান থেকে আমরা বেশি দূর পর্যন্ত পাঠাতে পারি না, সেই তুলনায় এসিকে আমরা অনেক দূর পর্যন্ত পাঠাতে পারি। দুটো কারণ হয়ে গেল। এক, ডিসির তৈরি খরচ বেশি, এসির তৈরি খরচ কম। তৈরি খরচ মানে উৎপাদন খরচ কম আর একজনের বেশি। এসির কম, ডিসির বেশি। ডিসিকে অনেক দূর পর্যন্ত পাঠানো যায় না, উৎস থেকে অনেক দূর পর্যন্ত পাঠানো যায় না। এসিকে অনেক দূর পর্যন্ত পাঠানো যায়। ডিসিকে স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ কম বেশি করা যায় না, কিন্তু এসিকে স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে মানে ট্রান্সফরমারের সাহায্যে এর ভোল্টেজটা কি করা যায়? কম বেশি করা যায়। এই কটা পার্থক্য, বাকি পার্থক্যগুলো বই থেকে দেখে নেবে। এই ছিল আজকে তোমাদের চলতরিতের লাস্ট ক্লাসের পড়ার মধ্যে লাস্ট টপিক। এরপরে যেটা থাকবে তোমাদের এসি আর ডিসি ডাইনামা থাকবে, আর এসি জেনারেটর থাকবে, আর থাকবে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ উৎপাদন। তাহলে এসি জেনারেটর, জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ উৎপাদন, ডিসি ডাইনামা, এইগুলো আমরা তোমাদের সরাসরি ক্লাসে পড়াবো। এরপরে কিছু আমরা তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, যে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা বাড়িতে করবে। এক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। আমাদের যে গৃহস্থলী সার্কিট থাকে, অর্থাৎ বাড়িতে যে তড়িৎ বর্তনী থাকে, যে তড়িৎ সার্কিট থাকে, যে কমার্শিয়াল যে আমরা কারেন্টগুলো ব্যবহার করি, ডোমেস্টিক কারেন্ট যেগুলো ব্যবহার করি, গৃহস্থ সরঞ্জামগুলো, বৈদ্যুতিক সরঞ্জামগুলো কোন শ্রেণীতে ব্যবহার করি? আমরা শ্রেণী সমবায় ব্যবহার করি না সমান্তরাল সমবায় ব্যবহার করি? তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দেবে। পরের কোশ্চেন একটা অ্যান্সার দেবে। কোশ্চেনটা লেখো যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তার, নিউট্রাল তার আর আর্থিং এর বর্ণ কেমন হয়? লাইভ তার মানে যেটা দিয়ে কারেন্ট ঢোকে, সেই তারটার আন্তর্জাতিক বর্ণ কি, মানে আন্তর্জাতিকভাবে সেটা কোন বর্ণ স্বীকৃতি দেওয়া আছে? তারপরে নিউট্রাল তারটার কোন বর্ণ স্বীকৃতি দেওয়া আছে? আর্থিংটার কোন বর্ণ স্বীকৃতি দেওয়া আছে?
এই একটা চলে গেল। এরপরে যেটা থাকবে শর্ট কোশ্চেন, এরপরে এইগুলোর থেকে শর্ট কোশ্চেন আসে। বাড়ির মেন সুইচ কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে না সমান্তরাল সমবায়ে? একটা কোশ্চেন হবে এখান থেকে। তারপরে একটা কোশ্চেন হবে এমসিবির ফুল ফর্ম কি? ব্যাস, এইগুলো মোটামুটি তোমাদের চলতরিৎ ক্লাস মোটামুটিভাবে চ্যাপ্টারটাও শেষ, আজকের ক্লাসটাও শেষ। পরবর্তী কোনো টপিক নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে।